তো যারা 9-10 শুধু কেমিস্ট্রি, তারা কোনগুলো পড়বে সেটা আমি বলে দেবো। আর যারা ধরো পিজিটি কেমিস্ট্রি, তাদের একটু বেশি করতে হবে, সেটাও আমি মেনশন করে দেবো, যে 9-10 কতটা করবে আর এই কতটা করবে। মোটামুটি তোমাদের একটু ডিটেলসে করার চেষ্টা করছি, মানে যাতে তোমরা যারা পড়াও, যে কি কি গুলো পড়াতে হবে কিভাবে, সেটা হলে কি হয়, মানে যেহেতু 9-10 যারা আছে তাদের একটু সুবিধা হবে। তো সেহেতু আমি ডিটেলসে একটু করার চেষ্টা করছি। কোথাও অসুবিধা হলে বলবে। এখানে স্টুডেন্টস কন্ট্রোলটা আনমিউট করে দিলাম। আর এটা রেকর্ডিং থাকবে, আমি রেকর্ডিংটাও ডাউনলোড করে পাঠিয়ে দিতে পারবো গ্রুপে। ঠিক আছে না? তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে রেডক্স। রেডক্স মানে হচ্ছে যে অক্সিডেশন রিডাকশন, তাই তো? এবার দেখো, কি এলো? আমরা ছোট থেকে কি পড়ে এসেছি? রেডক্স এটা মানে হচ্ছে রিডাকশন বা বিজারণ, আর এটা মানে হচ্ছে অক্সিডেশন। আচ্ছা, এবার দেখো যে আমরা কখন অক্সিডেশন বলবো আর কখন রিডাকশন বলবো। না, অক্সিডেশন কখন বলবো? না, ছোট থেকে যা পড়ে এসেছি প্লাস এখন সবগুলো মিলেই বলছি, যে যদি অক্সিজেন আর হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাডিশন হবে, তখন তাকে বলবো অক্সিডেশন। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো কি কি? যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন। অক্সিজেন তো আলাদা করে বললামই। আর কি? এবার এখান থেকে যদি ইলেকট্রোপজিটিভ বা হাইড্রোজেন চলে যায়, তার মানে রিমুভাল অফ হাইড্রোজেন or electropositive atom। আর কি? ইলেকট্রন একটা নেগেটিভ আয়ন, তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাডিশন যদি হয়, তাহলে আরেকটা হচ্ছে ইলেকট্রন যদি করি, তাহলে কি হবে আমি পরে দেখতে পাবো, যে ইলেকট্রন যদি চলে যায় তখনও তাকে বলবো অক্সিডেশন। তার মানে রিমুভাল অফ ইলেকট্রন। আরেকটা হয় যে ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, এটা আমরা এরপরে করাবো। ঠিক একই রকম ভাবে আমরা যদি রিডাকশন করি বা বিজারণ, তখন কি হবে? এর উল্টো গুলো। তার মানে রিমুভাল অফ অক্সিজেন और ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তড়িৎ ঋণাত্মক অ্যাটম। নাম্বার 2, addition of hydrogen or electropositive atom। Number 3, addition of electron। আর নাম্বার 4, decrease in oxidation number। এরপরে আমরা আসবো যে অক্সিডেশন নাম্বার জিনিসটা কি বা জারণ সংখ্যা। দেখো, একটা অ্যাটম অনেকগুলো হচ্ছে মলিকিউল তৈরি করতে পারে। ধরো আমরা নাইট্রোজেন যদি ধরি, অ্যামোনিয়া করছে, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড করছে, নাইট্রিক অক্সাইড করছে, NO2 করছে, নাইট্রোজেন সেসকুই অক্সাইড করছে, ডাইনাইট্রোজেন পেন্ট অক্সাইড করছে, HNO3 করছে, H
NO2 করছে, NaNO3 করছে, বহু জিনিস করছে। ঠিক সেরকম ধরো একটা স্টুডেন্ট তার স্কুলে ধরো ফার্স্ট হয়েছে, এবার তার সাব ডিভিশন ছেড়ে দাও, তার ব্লকে ধরো সে তার র্যাঙ্ক হচ্ছে মনে করো 3, সাব ডিভিশনের র্যাঙ্ক মনে করো 7, ডিস্ট্রিক্টের র্যাঙ্ক মনে করো হচ্ছে 42, পুরো স্টেটের র্যাঙ্ক মনে করো হচ্ছে 87, এরকম হতেই পারে। তার মানে বিভিন্ন জায়গায় সে কিন্তু তার র্যাঙ্কগুলো বিভিন্ন রকম। ঠিক সেরকম আমরা বাড়িতে কি করি, একটা বাচ্চা বাবা মায়ের কাছে প্রচুর আবদার করে, যা ইচ্ছে সে খায়, সে স্কুলে গিয়ে কিন্তু ওরকম করতে পারবে না, মামা বাড়িতে গিয়ে সে একটু আলাদা রকম করবে। তার মানে বিভিন্ন জায়গায় স্টেটটা হচ্ছে ডিফারেন্ট, তার পজিশনটা ডিফারেন্ট। ঠিক সেরকম একটা অ্যাটম তার বিভিন্ন মলিকিউলে তার বিভিন্ন রকম পজিশন থাকবে। তাহলে যে নাম্বার দিয়ে তার অক্সিডেশন স্টেটটাকে ডিফাইন করা হবে সেটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। তাহলে কি, the number which defines oxidation state of an atom is called oxidation number বা জারণ সংখ্যা। এবার এটা আমরা কি করে ক্যালকুলেট করব? প্রথম কথা হচ্ছে নাম্বার 1, জেনারেলি the magnitude of oxidation number is হচ্ছে ভ্যালেন্সি, এটা জেনারেল কেস। তার মানে অক্সিজেনের ভ্যালেন্সি 2, সোডিয়ামের 1, হাইড্রোজেনের 1, এরকম করে চলতেই থাকবে, এটা জেনারেল কেস। নাম্বার 2, if it is positive, ইলেকট্রোপজিটিভ, হ্যালো দেখাচ্ছি যে if it is electropositive then oxidation number is electropositive. Then oxidation number is positive. If it is electronegative, the oxidation number is negative. এটাও জেনারেল কেস, বাট it is the এটা কম্পেয়ার করা হয়, এই ভ্যালুটা কিন্তু কম্পারেবল। কিরকম? তার মানে আমি যদি সোডিয়াম ধরি, সোডিয়ামের হচ্ছে ভ্যালেন্সি 1, সোডিয়াম ইজ ইলেকট্রোপজিটিভ, এটা হচ্ছে +1, খুব ভালো কথা। অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তার ভ্যালেন্সি 2, -2। কিন্তু যদি দেখি যে O2 F2 একসঙ্গে আছে, তাহলে অক্সিজেনটা হচ্ছে মোর ইলেকট্রো পজিটিভ, সেজন্য এটা পজিটিভ হবে। আর ফ্লুরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, এটা নেগেটিভ হবে। কারণ আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার দেখি তাহলে দেখবো ফ্লুরিন ইজ গ্রেটার দেন অক্সিজেন, ইজ গ্রেটার দেন হচ্ছে ক্লোরিন আর নাইট্রোজেন, এগুলো যেমন 3.0। তার মানে অক্সিজেন আর ফ্লুরিন দুটোই হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, বোথ আর ইলেকট্রোনেগেটিভ, বাট ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন, দ্যাট ইজ ওয়াই ফ্লুরিন হচ্ছে নেগেটিভ হবে, অক্সিজেনটা হচ্ছে পজিটিভ। ঠিক সেরকম যে আমরা জানি হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, সোডিয়ামটা পজিটিভ, তার ভ্যালেন্সি 1, কিন্তু যখন NaH হবে তখন কি হবে, হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ হবে, আর হাইড্রোজেনটা নেগেটিভ হবে, আর সোডিয়ামটা হচ্ছে পজিটিভ হবে। তার মানে দুটো ইলেকট্রো পজিটিভ থাকলে যেটা বেশি পজিটিভ সেটা হচ্ছে পজিটিভ হবে, আর যেটা বেশি ইলেকট্রো নেগেটিভ সেটা হচ্ছে নেগেটিভ হবে। আচ্ছা, আর কি নাম্বার 3 বলছে যে ফর
ও বন্ড, এটাকে কি বলবো? পার অক্সাইড, পার অক্সো অক্সিজেন। the oxidation number of oxygen, অক্সিজেন এরকম ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হবে কি -1। আর ফর এসএস বন্ড অক্সিডেশন নাম্বার কত হবে? 0। যে পার অক্সাইড যখন থাকবে তার অক্সিজেন গুলোর অক্সিডেশন নাম্বার হবে -1, আর যখন এসএস থাকবে তখন তার অক্সিডেশন নাম্বার হবে 0। নাম্বার 4, যে টোটাল oxidation number of a molecule equals to 0, and for ion it is the charge। মানে যদি আমরা H2SO4 দেখি তার অক্সিডেশন নাম্বার হবে 0, যদি SO4 2- দেখি তার অক্সিডেশন টোটাল অক্সিডেশন নাম্বার হবে -2। এবারে আমাদের কতগুলো করানো হবে যার বাইরে আর আসে না, সেগুলোই দিচ্ছি। দেখো আমি মোটামুটি ঝটঝট করে করিয়ে দেবো, আমি আগে দিয়ে দিই। ধরো সালফেটটা দিয়েই শুরু করি। আচ্ছা, এখানে একটা জিনিস জানবে, যেটাতে স্টার দেয়া থাকবে সেটা তুমি জানো না, সেটাকে বের করতে হবে। আর যেটা স্টার দেয়া থাকবে না সেটা তুমি জানো। কিভাবে জানি? না ওই যে ভ্যালেন্সি ইকুয়ালস টু ম্যাগনিটিউড, ইলেকট্রোনেগেটিভ হলে সেটা নেগেটিভ, ইলেকট্রোপজিটিভ হলে সেটা পজিটিভ, এইভাবে আমি জানি। তাহলে H2SO4, HNO3, HNO2, HClO, HClO2, মানে এটা যা সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো তো করানো দরকার নেই। HClO3, HClO4, H3PO2, PO3, PO4, KMNO4, K2Cr2O7, oxalic acid, এটা ফেরাস অক্সালেট, এগুলো লাগবে আমাদের। NO3-, দেখো এগুলো তো আসতেই পারে, যেগুলো তোমাদের মেনলি আসবে সেগুলো এবার দিচ্ছি। সেটা হচ্ছে CrO5, H2SO5 কার্বক অ্যাসিড, Na2H2O3 হাইপো, Na2H2O8, H2S4O6, Br3O8, আর C3O2। আচ্ছা, এটার নাম কেউ জানো? লাস্টেরটা এই কম্পাউন্ডটার নাম? এটা 2014-15, এটা 2015 এর ইউপিএসসি জিএসআইতে পড়েছিল, দেখবে কোশ্চেন বের করে। 15 না 16, যাই হোক একটা হয়েছিল। তোমাদের বোধহয় অন করাই আছে। তো এইগুলো আছে, এইগুলো তোমরা দেখবে একটা জিনিস। আচ্ছা, আর একটা কি, আর দুটো দিচ্ছি, OCl, আর এটা হচ্ছে BaO2। আচ্ছা, এইটা কত হবে বেরিয়ামের অক্সিডেশন নাম্বার? কেউ একজন বলো। +2 হবে না দাদা? হ্যাঁ, +2 হবে। BaO2টা +2, এর নাম হচ্ছে বেরিয়াম পারঅক্সাইড। এটা আমাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ,
বেরিয়াম পারঅক্সাইড। দেখো এইটা হচ্ছে এরকম দেখতে, হ্যাঁ, এটা পারঅক্সাইড মানে -1, তার মানে এটা হবে +2। এবার দেখো CaOCl Cl, তাহলে আমি এই Clটা জানি না, তার মানে X, ঠিক আছে, কিন্তু বাকিগুলো জানি। তাহলে এই Clটাতে কিছু দেওয়া নেই, তার মানে এই Clটা আমি জানি। কিভাবে জানি? না, Clটা হচ্ছে -1, ওই Clটা জানি। ক্যালসিয়ামটা কি? ক্যালসিয়ামের ভ্যালেন্স হচ্ছে 2, ক্যালসিয়াম ইলেকট্রোপজিটিভ, তার মানে +2। আর অক্সিজেনটা কি হবে? -2, তাহলে =0, তার মানে X হচ্ছে +1। তাহলে CaOCl Cl, এই Clটা হবে তাহলে তোমার +1। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যে কোনো হাইপোক্লোরাইড দেখবে, ধরো NaOCl হাইপোক্লোরাইড। যখন আমাদের করোনার সময় মিউনিসিপ্যালিটি থেকে যখন স্প্রে করা হয়েছিল ডিসইনফেক্ট্যান্ট, সেখানে সোডিয়াম হাইপোক্লোরাইড ছিল, সেগুলো সব হচ্ছে, দেখো এটা +1, এটা -2, এটা, তাহলে হাইপোক্লোরাইড এখানে হবে +1 করে। আচ্ছা, বাদ বাকিগুলো দেখিয়ে দিচ্ছি ঝটপট করে। তোমরা জানো যে CrO5 সুন্দর প্রজাপতির মতো, তার মানে এটা -2, -1, -1, -1, -1, তার মানে এটা হবে +6। সোডিয়াম থায়োসালফেট, এটা -2, -2, -2, +1, +1, এটা পুরো এই সালফারটা দুটো আলাদা রকম। এই সালফারটার নর্মাল কেস, যে ভ্যালেন্সি 2, ইলেকট্রোনেগেটিভ, তার মানে এটা হবে, এই সালফারটা হবে +6। এবার যদি কারোজ অ্যাসিড করি, তাহলে এখানেও দেখবো যে +1, এটা পারঅক্সাইড, তার জন্য -1 করে, এটা হচ্ছে এমনি -2, -2, -2, +1, তার মানে এটা হবে +6 করে। এবার Na2H2O6, না O8, দেখো এটা যখন করব আমরা দুটো ভাগে ভাগও করে নিতে পারি, আমরা এই দুটো ভাগে ভাগ করে একই জিনিস আসবে। তো যাই হোক, এটা পারঅক্সাইড আছে সেজন্য -1, যখন দেখবে ও গায়ে গায়ে থাকবে সেটা -1 করে। এটা -2, এটা -2, এটা -2, এটা +1, তাহলে এটা কি হবে? এটা হবে, প্রত্যেকটা সালফারই হবে +6 করে। আচ্ছা, এবার আমরা আসবো H2S2, না H4O6, ঠিক এখানে তেমনি +1, -2, -2, -2, এগুলো 0, -2, -2, -2, +1, দেখো প্রত্যেকটা সালফার হবে +5, শুধু এই একটা জায়গাতে হবে +5, যেগুলো এক্সেপশনাল কেস না, সবগুলো দেখো +6 করে হচ্ছে, শুধু ওই একটা জায়গাতে হবে +5, এটা একটু মাথায় রেখে দিলেই হয়ে যাবে। এবার ধরো Br3O8, সেটা আমরা কি করে করব? -2, -2, -2, -2, এটা হবে তোমার +6, এটা হবে +4, এটা আবার হবে +6, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে হবে কার সঙ্গে কতগুলো আছে। ঠিক একই রকম ভাবে তোমাদের আরেকটা জিনিস পড়ে, ফেরিক অক্সাইড Fe3O8, এইটা অ্যাকচুয়ালি দেখো ফেরিক অক্সাইড Fe2O3 আর হচ্ছে ফেরাস অক্সাইড, এই দুটো মিলে হয়, তার মানে প্রত্যেকটাই হবে তোমার, এটা +3, এটা +2। তোমাদের যদি ডাইরেক্ট করি, এটা ধরো 3x
মাইনাস সরি Fe3O4 যে 3x মাইনাস 8 ইকুয়ালস টু 0, তার মানে এখানে x ইকুয়ালস টু হচ্ছে প্লাস 8/3। তোমাদের যদি এরকম দুরকম অপশন থাকে তাহলে কি করবে? যদি এরকম থাকে যে +2 আর +3 আছে, এটাকে আগে লিখতে হবে। আর যদি এই অপশনটা না পাও, যে +2 +3 এই অপশনটা যদি না পাও, তবেই এই অপশনটার দিকে এগোবে। আগে এই অপশনটা, তারপরে এই অপশনটা। আচ্ছা, আর একটা দেখলাম হচ্ছে কার্বন সাব অক্সাইড, যে C3O2, এটা কিরকম? দুমুখ সাপ। তার মানে দেখো, এটা -2, এটা -2, তাহলে এটা হবে +2, এটা 0, এটা +2। তাহলে এখানে দুটো অক্সিডেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, +2 আর 0। এইগুলো সবার জন্য মোটামুটি লাগবে, যারা 9-10 দেবে, যারা পিজি দেবে, সবার জন্য। নেক্সট আমরা আসবো যে 4 রকম বিক্রিয়া। একটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, কম্প্রপোর্শনেশন বিক্রিয়া, তারপরে কমপ্লিমেন্টারি, আর একটা হচ্ছে নন কমপ্লিমেন্টারি। ঠিক আছে, প্রথমটা সবাই জানো, যে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। জিনিসটা কি? তো একটা অ্যাটম তার মোটামুটি একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থেকে সাইমুলটেনিয়াসলি কি হবে? অক্সিডাইজ আর রিডিউসড হবে। মানে সে নিজে নিজে একবার হচ্ছে জারিত হবে, আরেকবার বিজারিত হবে। এরকম রিয়াকশন গুলোকে বলবো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। যেমন ধরো, যেটা সহজ, Cl2 + 2O NaOH, সেখান থেকে হয় NaOCl + NaCl + জল। তাহলে এটা +1, এটা -1। যে দেখো, জিরোটা হচ্ছে +1 আর -1 এর মাঝখানে থাকে। মাঝখানে মানে একেবারে যে মিডিল হবে এরকম নয়, ইন বিটুইন। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অক্সিডেশন হচ্ছে, জারণ হচ্ছে, আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিডাকশন হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা ফসফরাসের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ওয়াটার রিয়াকশন করি, এখানে 3টে রিয়াকশন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যে ফসফরাস এরকম 3বার লিখবে, মানে রিয়াকশনটা মনে রাখো, দুটো রিয়াকশন এখানে কাজে লাগবে, আমি 3টেই লিখিয়ে দিচ্ছি। 3বার লিখবে, এটা আমার এইচএসে শেখা। ঠিক আছে, তো কি হয় না, 3টে ক্ষেত্রে দেখবে NaH2PO2 হয়। এখানে +1 +1 করে অক্সিডেশন নাম্বার। প্রথমটাতে কি হয়? ফসফিন, তারপরেটা হচ্ছে P2H4, তারপরটা কি হবে? বোধহয় হাইড্রোজেন হবে, দেখছি। আচ্ছা, এটা আমরা এরকম শিখেছিলাম যে 462, 342, 342, 342, 3বার করে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে এখানে H2 শুধু হাইড্রোজেনই হচ্ছে। তো এই দুটো হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, নিচেরটা নয়। এখানেও দেখবো যে 0 হচ্ছে, এখানে +1, এখানে -3, তার মানে জিরোটা প্লাস আর মাইনাসের মাঝখানে। এটা একটা অক্সিডেশন হচ্ছে আর একটা রিডাকশন হচ্ছে। এখানেও ঠিক দেখবো 0 +1 -2, এখানেও একটা অক্সিডেশন হচ্ছে, একটা রিডাকশন হচ্ছে। তার মানে the oxidation number from its intermediate state to হচ্ছে টু ডিফারেন্ট অক্সিডেশন স্টেটস বাই সাইমultaneous অক্সিডেশন এর রিডাকশন। যখন এরকম হবে তখন তাকে বলবো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এর উল্টোটা হলে হচ্ছে সেটাকে বলবো আমরা কম প্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে,
এটা হচ্ছে উল্টোটা হবে, যে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থেকে একটাই হচ্ছে আমাদের কোনো কম্পাউন্ড করবে, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে থাকবে। যেমন ধরো KBrO3 5 KBr, এটা KClO3ও হতে পারে। অ্যাসিডিক মিডিয়ামে হয় রিয়াকশনটা, সেখান থেকে কি হয় 3Br2 6KCl, এখানে +5, এখানে -1, আর এখানে 0। এখানে দেখো এটা হচ্ছে রিডাকশন হচ্ছে, আর এটা হচ্ছে অক্সিডেশন হচ্ছে, তাহলে এটাকে বলবো কম্প্রপোর্শনেশন রিয়াকশন। এবার আসবো পরিপূরক রিয়াকশন বা কমপ্লিমেন্টারি রিয়াকশন। কাকে বলবো না, যখন হচ্ছে অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট দুটোই হচ্ছে একই সংখ্যক ইলেকট্রন চেঞ্জ সাফার করবে না, when both oxidant and reductant suffer same number of electron change, তখন তাকে বলবো কমপ্লিমেন্টারি রিয়াকশন। যেমন ধরো CCl4 প্লাস হচ্ছে FeCl2, সেখান থেকে CeCl3 FeCl3। দেখো এর +4 ছিল, এর +3 এসছে, এর +2 ছিল, এর প্লাস হচ্ছে 3 হয়েছে। তার মানে এর 1 কমলো, ওর 1 বাড়লো। তার মানে ও একটা ইলেকট্রন নিল, এ একটা ইলেকট্রন ছাড়লো, মানে দুটোই হচ্ছে সেম নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ দেখাচ্ছে, তখন তাকে বলবো হচ্ছে কমপ্লিমেন্টারি রিয়াকশন। আর নন কমপ্লিমেন্টারি রিয়াকশন কখন হবে, যখন দুটোর ইলেকট্রন সংখ্যার যে চেঞ্জ বা অক্সিডেশন নাম্বার চেঞ্জ সমান হবে না, নন কমপ্লিমেন্টারি রিয়াকশন, অপরিপূরক। যেমন ধরো SnCl2 প্লাস FeCl3, তোমরা জানো এখানে SnCl4 হয়, প্লাস হচ্ছে ফেরাস ক্লোরাইড হয়। এখানে দেখো +2 থেকে +4, তার মানে একটা অ্যাটম দুটো ইলেকট্রন ছাড়ছে। আর এটা কি +3 থেকে +2, এখানে একটা ছাড়ছে, দুটো মিলে দুটো ছাড়ছে, সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে পার কম্পাউন্ড কটা হচ্ছে, যখন দেখবো যে দুটো সমান হচ্ছে না, তখন তাকে বলবো হচ্ছে নন কমপ্লিমেন্টারি রিয়াকশন। এবার এখানের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। এটা সবার জন্য, এখনো পর্যন্ত সবার জন্য সবগুলো ইকুইভ্যালেন্ট ওয়েট বা হচ্ছে তুল্যাঙ্ক ভার। আচ্ছা, তোমরা জানো যে তুল্যাঙ্ক ভার আমরা কাকে বলি? বাচ্চাদের যদি সহজে বোঝে, যারা পুরনো আছে জানো, তাদেরকে বলেছি যে তুল্যাঙ্ক ভার অনেকগুলো সিচুয়েশনে হয়। যে আমরা যদি কাউকে বলি ভালো ফুটবলার, কাকে বলবো? না, এক কথায় উত্তর দেওয়া যায় না। যদি বলি গোল মারে সে ভালো ফুটবল, এরকম হয় না। ফুটবলের অনেকগুলো পজিশন আছে, গোলকিপিং থেকে শুরু করে সেন্টার ফরওয়ার্ড, উইঙ্গার, মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, ঠিক আছে, ডিফেন্ডার, অনেকগুলোই আছে। তার মানে গোলকিপিং ভালো ফুটবলার যদি বলি, এক ধার থেকে শুরু করে, যদি গোলকিপার ভালো হবে, যে ক্লিন শিট ভালো রাখবে, বল ভালো করে ডিস্ট্রিবিউট করতে পারবে, সেভ ভালো করবে। ডিফেন্স, ভালো ফুটবলার যদি ডিফেন্সে দেখি, তাহলে কি বিপক্ষের আক্রমণগুলোকে প্রতিহত করবে। ডিফেন্সিভ মিডফিল্ডার বিপক্ষের আক্রমণকে প্রতিহত যেমন করবে, তেমনই হচ্ছে বলও ডিস্ট্রিবিউট করবে। উইঙ্গার হচ্ছে দুদিক দিয়ে বল নিয়ে দৌড়বে এবং বল বাড়িয়ে দেবে। অ্যাটাকিং মিডফিল্ডার সে হচ্ছে ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড, এইগুলোর জন্য হচ্ছে সে বল সাজিয়ে দেবে। আর ফরওয়ার্ড কি করবে? সে গোল করবে। তাহলে এতগুলো কন্ডিশন আছে। ঠিক সেরকম তুল্যাঙ্ক ভারর কন্ডিশন অনেকগুলো আছে।
কিরকম? যদি সে শুধুমাত্র অ্যাটম হয় তখন কি করব, তুল্যাঙ্ক বা ইকুয়াল টু হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখব তার অ্যাটমিক ওয়েট হচ্ছে 24/2 হচ্ছে 12। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখব তার 27, ভ্যালেন্সি হচ্ছে 3 ইকুয়াল টু 9। সোডিয়ামের দেখব 23/1 ইকুয়াল টু 23। এই কিন্তু এটা তো ওই গেল। যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের ক্ষমতাটা কি? না, অ্যাসিডের ক্ষমতাটা হচ্ছে সে H+ দিতে পারবে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি দেখবো, মলিকুলার ওয়েট বাই তার বেসিসিটি। বেসিসিটি মানে হচ্ছে নাম্বার অফ H+ আয়ন ডোনেটেড বাই হচ্ছে অ্যাসিড, সেটাই তার বেসিসিটি। ঠিক তেমনি বেসের কি দেখবো, মলিকুলার ওয়েট বাই অ্যাসিডিটি। অ্যাসিডিটি মানে কতগুলো OH মাইনাস দিতে পারে। সেজন্য আমরা দেখবো যে H2SO4 এর জন্য কি হয়, 98/2 49। ঠিক তেমনি সোডিয়াম হাইড্রোক্সাইড দেখবো একটা OH মাইনাস দিতে পারে, তার মানে 40/1 ইকুয়াল টু 40। কিন্তু আমরা ধরা খেয়ে যাবো কোথায়, যদি আমাকে বলে হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড আর অর্থোফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যে প্রত্যেকটাই 3টে হাইড্রোজেন আছে, তাহলে কি প্রত্যেকটা 3টে হাইড্রোজেন দিতে পারবেন না? তাহলে সেটার জন্য ডিপেন্ড করবে কি, যে কতগুলো হচ্ছে OH বন্ড আছে তার উপরে ডিপেন্ড করবে। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু হবে মলিকুলার ওয়েট বাই 1। 3টে হাইড্রোজেন থাকলে 3টে হাইড্রোজেন দিতে পারবে না। তাহলে এর কি হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু হবে মলিকুলার ওয়েট বাই 2। এর হবে ইকুইভ্যালেন্ট ওয়েট বাই ওয়েট ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই 3, এইভাবে। ঠিক তেমনি আমরা যদি বলি BOH3 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত, বলো বলো, একটু সারা শব্দ দাও। নতুন কেউ বলো, কত হবে BOH3? মলিকুলার ওয়েটটাই হবে স্যার। দেখো BOH3 হচ্ছে কোনো বেস না, ওটা হচ্ছে বোরিক অ্যাসিড। কেটে গেলে ছড়ে গেলে যেটা লাগাই বা ক্যারাম খেলার সময় যেটা দিই সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। এবার বোরিক অ্যাসিড দেখতে ওরকম লাগে, প্রচুর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং থাকে, এই জন্য এত সলিড হয়ে যায়। এবার এটা তো আর এই বেস না, এই অ্যাসিড না, মানে এটা বেসই না, এটা একটা অ্যাসিড। আবার এইভাবে H+ দেবে না, এই একটা লুইস অ্যাসিড। কিভাবে না, BOH3 প্লাস জল BOH4 মাইনাস প্লাস H+, তার মানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু হবে মলিকুলার ওয়েট বাই 1। তো মোটামুটি তোমাদের এটা কত, 16 x 17 3 51, আর ওটা 10.8, মানে 61.8/1, 61.8। ঠিক আছে, তো এই গেল, এই ইকুইভ্যালেন্ট ওয়েট গেল। কিন্তু আমাদের এখানে হচ্ছে অক্সিডেশন নাম্বার, মানে আমরা রেডক্স করাচ্ছি, তাহলে এখানে কি হবে না, এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট বাই নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ, কারণ এখানে কারবারটা হচ্ছে ইলেকট্রন নিয়ে। যেমন ফুটবলারে বললাম যে যার যেমন কারবারি, তো সেইভাবে তাকে করতে হবে। এখানে কি হবে, এখানে তার কারবার হচ্ছে কি ইলেকট্রন এক্সচেঞ্জ, তাহলে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। এখানেও স্পেসিফিক কতগুলো প্রবলেম আসে, তার মধ্যেই তোমাদের আসবে, সেগুলো দেখা যাক একটু। তো সেই প্রবলেমগুলো যদি দেখি, ধরো প্রথম যেটা পড়ে তোমাদের KMnO4 ইন অ্যাসিডিক মিডিয়াম। তো আমরা এই তো লিচুর সিজন আসছে,
মানে তোমরা ডালপালা কিনলে লিচু একটু পাবে হালকা করে, ছাড়িয়ে খেতে হবে। ঠিক সেরকম KMnO4 এইসব ক্ষেত্রে কি করব, আমরা K প্লাসটাকে জাস্ট আয়নিক ফর্মে লিখবো, যে MnO4 মাইনাস। এবার ম্যাঙ্গানিজের কমন যদি আমরা কম্পাউন্ড দেখি, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ, বাচ্চাদেরকেও বলবে যে ম্যাঙ্গানিজের কতগুলো কম্পাউন্ডের নাম বল, নর্মাল কম্পাউন্ড, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ম্যাঙ্গানিজ সালফেট, তাহলে তাদের অক্সিডেশন নাম্বার কত, +2+2। তাহলে এ কি তৈরি করে, এখান থেকে সে চেঞ্জ হয় Mn+2 করে। এটা অ্যাসিডিক মিডিয়াম, তাহলে বাজারে প্রচুর পরিমাণে H+ ঘোরাঘুরি করছে, আর H+ যদি অক্সিজেনকে পায় টুক করে হচ্ছে সেই সৌমিত্রের মতো বলবে মালটাকে গাড়িতে তোল, মানে জলটা তৈরি করে নেবে, ওয়াটার তৈরি করে দেবে। এবারে দেখো, একটা ওয়াটারে একটা অক্সিজেন থাকে, এখানে 4টে অক্সিজেন আছে, তার মানে 4টে ওয়াটার তৈরি করবে। 4টে ওয়াটার তৈরি করতে 8টা H+ লাগে, একটা ওয়াটারে 2টো হাইড্রোজেন লাগে, 2টো H, তাহলে 4টে ওয়াটারে 4টে H+ লাগে। আবার ঘুরে বলছি, রিওয়ার্ড করছি, যেখানে 4টে অক্সিজেন আছে 4টে ওয়াটার তৈরি করবে, 4টে ওয়াটার তৈরি করলে 8টা H+ লাগবে। এবার যদি আমরা চার্জ হিসেব করি, Mn4 মাইনাস, এখানে -1, এখানে +8, তার মানে রইল পড়ে +7, এখানে +2, তার মানে লেফট হ্যান্ড সাইডে আমার বাড়বে +5। সেই +5 কে নিউট্রালাইজ করার জন্য আমাদের 5টা ইলেকট্রন লাগবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু হবে মলিকুলার ওয়েট বাই 5, তার মানে 31.6। এটা অ্যাসিডিক মিডিয়াম। ঠিক একই রকম ভাবে আমরা যদি করি যে K2Cr2O7 in acidic medium, কি হবে না, Cr2O7 ডবল মাইনাস, ক্রোমিয়ামের নরমাল ধরো CrCl3, Cr2SO4 তার মানে ক্রোমিয়ামের নরমাল হচ্ছে Cr3+, মানে এখান থেকে Cr3+ এ ট্রান্সফার হয়। এখানে 2টো Cr আছে, 2টো দেব, এখানে 7খানা জল, 7খানা অক্সিজেন আছে, তার মানে 7খানা ওয়াটার তৈরি করবে, 7খানা ওয়াটার তৈরি করতে গেলে 14খানা H+ লাগবে। এবার যদি চার্জ হিসেব করি, এটা -2, এটা +14, এটা +6, তার মানে 6খানা ইলেকট্রন দিতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু কত হবে, 294/6, তার মানে 49। ঠিক আছে। আচ্ছা, এবার দেয় KMnO4 ইন নিউট্রাল মিডিয়াম। MnO4 মাইনাস 2 মোল জল নেবে, MnO2 তৈরি করবে, 4OH মাইনাস। চার্জ হিসেব করো, এখানে -4, এখানে -1, তার মানে +3। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু কত হবে না, 158/3, 52.66। KMnO4 in basic medium, পার ম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানাস হবে, একটা শুধু ইলেকট্রন নিয়ে 2 মাইনাস হয়ে যাবে, এটা খুব সোজা, খেল খতম। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু হবে 158/1 ইকুয়ালস টু 158। আর একটা রিয়াকশন তোমার দেয় যে আয়োডিন ক্লক রিয়াকশন। আচ্ছা, আমরা কেমিস্ট্রিতে ক্লক রিয়াকশন কাকে বলো? ক্লক রিয়াকশন মানে একটা নির্দিষ্ট সময় পরে একটা কিছু সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখতে পাবো, সেটার কনসেন্ট্রেশন বেশি হোক আর কম হোক, ঠিক আছে, বাট টাইম ল্যাগটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সেই সব রিয়াকশন গুলোকে বলবো ক্লক রিয়াকশন। আর যে টাইমটা লাগে সেই টাইমটাকে বলা হচ্ছে ইন্ডাকশন টাইম। সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, প্রেসিপিটেশন হবে, টার্বিডিটি আসবে, এফারভেসেন্স হবে, বিভিন্ন রকম তুমি সিগনিফিক্যান্ট চেঞ্জ বাইরে থেকে দেখতে পাবে। ঠিক আছে, ধরো তোমরা যারা রান্না বান্না করতে জানো, বা যে মাংস কষতে কষতে যে কষাটা কি করে হচ্ছে না, কষতে কষতে বাইরের ধার দিয়ে তেল বেরোতে থাকবে, তাহলে বুঝতে পারবে কষা হচ্ছে। এরকম 3-4 বার কষে
তারপরে হালকা জল দিয়ে, গরম জল দিয়ে হালকা করে ফোটাতে হবে। কারণ প্রত্যেকটার একটা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ আছে। ঠিক এখানেও চেঞ্জ দেখতে পাবো একটা নির্দিষ্ট টাইমের পর, আপনার পার্টিকুলার টাইম হুইচ ইজ কল্ড হচ্ছে ইন্ডাকশন টাইম। তো আয়োডিন ক্লক রিঅ্যাকশনে কি হয়, থায়োসালফেট টেট্রা থায়োনেটে পরিণত হয়। থায়োসালফেট এটা হচ্ছে টেট্রা থায়োনেট। দেখো এখানে দুটো মোলের জন্য দুটো ইলেকট্রন চেঞ্জ, তাহলে একটার জন্য একটা ইলেকট্রন চেঞ্জ হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু হবে মলিকুলার ওয়েট বাই হচ্ছে 1। এবার মলিকুলার ওয়েট কত হয় না, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 এইভাবে থাকে না, পাঁচখানা জল নিয়ে থাকে, হাইপো 248/1 ইকুয়ালস টু হচ্ছে 248। এই ঠিক আছে। এবারে তোমাদের হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে কি না ব্যালেন্সিং। তো এখানে তো আমরা আয়ন ইলেকট্রন মেথড করব না, যদি অলরেডি করা হয়ে গেছে আমাদের আয়ন ইলেকট্রন মেথড, যেটা আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করলাম KMnO4 K2Cr2O7 ইত্যাদি। তো আমরা অক্সিডেশন নাম্বার মেথডে করব। তো যারা আমার কাছে পুরোনো দিনে ক্লাস করেছে তাদের তো জানো, নতুন অনেক জায়গাতে আমি বলেছি যে ব্যালেন্স করতে গেলে অনেক টাইম লাগে, কিন্তু এখানে তো তোমাদের টাইম নষ্ট করা চলবে না, তোমাদের খুব মানে হাফ মিনিট 1 মিনিটের মধ্যে করতে হবে ধরো MCQ টিম। তো সেগুলো আমরা কি করে করব, আমরা সব অক্সিডেশন নাম্বার মেথডেই করব। বা কিভাবে প্রবলেম আসে, তোমাকে ধরো বললো হাউ মেনি মোলস অফ KMnO4 রিকোয়ার টু টাইট্রেট হচ্ছে 1 মোল অফ FeSO4। এই ব্যালেন্সিংও তোমাদের সবার জন্য, লাস্টের দুটো ব্যালেন্স আছে যেগুলো করাবো সেগুলো শুধু 9 দেশের জন্য নয়, আমি মার্ক করে দেবো, একটু ভালো করে দেখে নাও, তোমাদের নিজেদেরও সুবিধা হবে তোমরা যারা পড়াও টড়াও। ধরো KMnO4 FeSO4 অ্যাসিডিক মিডিয়ামে একটু K2SO4 Mn আছে বলে MnSO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2। তাহলে এটা কত হবে +7, এটা +2, এখানে পুরোটা সালফেটটা -2 বলে এপিটা +2, এটাও +2, এটা +3। তারপরে ম্যাঙ্গানিজের চেঞ্জ কত হচ্ছে 5 হচ্ছে, 5 ইউনিট। আয়রনের কত চেঞ্জ হচ্ছে 1 ইউনিট। তাহলে উল্টোটা হবে, যে আমরা যদি কনসেন্ট্রেশন দেখি তাহলে কি হবে না KMnO4 H2FeSO4 1:5। ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন হয়ে গেল যে হাউ মেনি মোলস অফ KMnO4 রিকোয়ার টু টাইট্রেট হচ্ছে 1 মোল অফ FeSO4। তার মানে হচ্ছে দেখো 5-এর জন্য 1 লাগছে, তাহলে 1-এর জন্য কত লাগবে 0.2, এখান থেকে পেতে পারি। আরেক ধরনের কোশ্চেন আসে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে, মানে সেটা ব্যালেন্স করতে জানতে হবে, A B C D প্রত্যেকটার ভ্যালু দেওয়া থাকবে। এখানে মনে করো স্টয়চিওমেট্রিক A, এখানে মনে করো B দিল, এখানে C দিল, এখানে ধরো D দিল, তার মানে তোমাকে ABCD চারটেই নির্ভুলভাবে জানতে হবে। সেম টাইপের প্রবলেম তোমাদেরও যা আসে, নিটেও যা আসে, একই টাইপের প্রবলেম আসে যেই মেন্স। তোমাদের শুধু একটা জায়গাতে এক্সট্রা আছে, সেটা আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিয়ে দিয়েছে 2012 না 13 সালে, সেটাও দেখাবো। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা কি করব 1 আর FeSO4, তাহলে KMnO4 1 লিখে দিলাম, FeSO4 5 লিখে দিলাম, আমার আর কিছু জানার দরকার নেই। এখানে অক্সিজেন কটা আছে 4টে, অক্সিজেন 4টে, সেজন্য 4টে জল তৈরি করবে। অক্সিডেন্টে যতগুলো অক্সিজেন থাকে ততগুলোই জল তৈরি হয়, এটা শুধু মাথায় রাখবে। অক্সিডেন্টে যতগুলো অক্সিজেন আছে ততগুলোই জল তৈরি হয়, হয়ে গেল। তাহলে 4টে জলের জন্য কটা H2 দরকার, 4টে H2 দরকার, সেটা কোত্থেকে আসবে H2SO4 থেকে আসবে, ব্যাস লিখে দিলাম। এবারে কি আছে K2SO4, এখানে আছে K, তার মানে হাফ K2SO4,
2 কে 1 কি করে করবো, হাফ দিয়ে গুণ করবো। এখানে Mn আছে, এখানেও Mn আছে, MnSO4। এখানে কি আছে, Fe2SO4 হোল 3, এখানে Fe আছে 5। তাহলে 2 কে 5 কি করে করবো, 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আমার ব্যালেন্স হয়ে গেছে। এবার ফ্র্যাকশনটাকে করার জন্য আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বোথ সাইডস। তাহলে 2KMnO4 প্লাস 10FeSO4 প্লাস 8H2SO4 K2SO4 2MnSO4 5Fe2SO4 হোল 3 প্লাস 8H2। আরেকবার বলে দিচ্ছি দেখো ভালো করে, যে আমার এইটা হচ্ছে লক করে দিলাম কেবিসির মতো, হ্যাঁ। তাহলে এটা 1, এটা 5। অক্সিজেনটা 4টে অক্সিজেন আছে, সেজন্য 4টে ওয়াটার। একটা ওয়াটার তৈরি করতে একটা H2 লাগবে, তাহলে 4টে ওয়াটার তৈরি করতে 4টে H2 লাগবে। সেটা কোত্থেকে আসছে, H2SO4 4 দিয়ে দিলাম। এখানে K একটা, এখানে K2, তাহলে 2 কে 1 কি করে করবো, হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। MnSO4, এখানে কোনো মাল্টিপ্লিকেশন দরকার নেই। এখানে আছে Fe2SO4 হোল 3, কিন্তু বাম দিকে Fe আছে 5টা, তার মানে 2 কে 5 কি করে করবো, 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর ব্যালেন্স হয়ে গেছে। আমি এরকম 4টে পরপর করিয়ে দিচ্ছি। এই 4টেই তোমাদের লাগবে সবার, 9, 10, 11, 12। এবার মনে করো KMnO4 প্লাস K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4 K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 Fe2SO4 হোল 3 প্লাস পানি। দেখো এটা প্লাস 6 প্লাস 2 প্লাস 3 প্লাস 3, এটার চেঞ্জ হচ্ছে তোমার 3 ইউনিট, এটার চেঞ্জ হচ্ছে 3 ইউনিট, 1 ইউনিট। তার মানে K2Cr2O7 H2 যদি আমরা FeSO4 করি, তাহলে উল্টোটা হবে, যে 1:3 হওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে ক্রোমিয়ামটা দুটো, এখানে আয়রনটা একটা, 2 এর সঙ্গে 1 তো মিল হতে পারে না, সেই জন্য আয়রনে আমরা 2 মাল্টিপ্লাই করব। কেন না, আমরা অক্সিডেশন নাম্বারটা ধরেছি একটা ক্রোমিয়ামের, আয়রনের অক্সিডেশন নাম্বারটা ধরেছি একটা আয়রনের, কিন্তু এখানে যখন কনসেন্ট্রেশন করতে যাচ্ছি ইকুইভ্যালেন্ট, তো তখন দেখতে পাচ্ছি ক্রোমিয়াম হচ্ছে দুটো, তাহলে আমার আয়রনও দুটো লাগবে, সেই জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তার মানে 1:6, এটা লক হয়ে গেল। তাহলে K2Cr2O7 একটা, আয়রন 6টা, এইখানে অক্সিজেন কটা আছে, 7টা, তাহলে জল তৈরি করবে 7টা, সেই 7টা জলের জন্য 7টা H2 লাগবে। 7টা H2 কোত্থেকে আসবে, 7খানা H2SO4 থেকে আসবে। এবার দেখো K2, ওইদিকে K2SO4, Fe ওইদিকে Fe2, তার মানে 3 Fe2SO4 হোল 3। ক্রোমিয়াম এখানে 2, এখানেও 2, ক্রোমিয়াম আর কিচ্ছু করতে হবে না, আর কোনো তোমার অক্সিজেন কিচ্ছু মাল্টিপ্লাই করতে হবে না, তুমি চোখ বুঝিয়ে গুনতে পারো, তোমার ব্যালেন্স কমপ্লিট। ব্যালেন্স ঠিকঠাক যদি করো 30 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে ধরো KMnO4, যেটা আমরা তো জানি যে KMnO4 হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, আর সেই জন্য আমরা তাকে স্ট্যান্ডার্ডাইজ করি কি দিয়ে, অক্সালিক অ্যাসিড দিয়ে। একটু ওয়ার্ম করে অক্সালিক অ্যাসিড দিয়ে করি, আর H2SO4 দিই। সেখান থেকে কি হয়, K2SO4 প্লাস MnSO4 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এটা +7 +3 +2 +4, এটাতে চেঞ্জ হচ্ছে 5, এটাতে চেঞ্জ হচ্ছে 1। তাহলে KMnO4 H2C2O4 কি হবে না, 1:5 হওয়ার কথা,
কিন্তু এখানে অক্সালিক অ্যাসিডে দেখতে পাচ্ছি দুখানা কার্বন আছে, সেজন্য 1 × 2:5, তার মানে 2:5। তার মানে KMnO4 2 লক হয়ে গেল, অক্সালিক অ্যাসিড 5 লক হয়ে গেল। এবার দেখো এখানে কটা অক্সিজেন আছে? 8খানা অক্সিজেন। কেন? এই 2 এই 4 8, তার মানে 8টা ওয়াটার তৈরি হবে। এই 8টা ওয়াটার তৈরির জন্য আমাদের 8খানা H2 দরকার। সেই 8খানা H2 এর 5খানা H2 অক্সালিক অ্যাসিড দিয়ে দিচ্ছে, কারণ অক্সালিক অ্যাসিড ইটসেলফ অ্যান অ্যাসিড, সো প্রোভাইডস হচ্ছে H+ আয়ন। আবার বলছি KMnO4 এ 8খানা অক্সিজেন আছে, সেজন্য 8খানা ওয়াটার হবে। সেই 8খানা ওয়াটারের 5খানা অক্সালিক অ্যাসিড দিয়ে দিচ্ছে, ঘরে ঘরে দিয়ে দিল। তাহলে বাকি 3খানা সে H2SO4 থেকে নেবে, নিল। এখানে দুটো কে আছে, এখানে কে আছে, তার মানে হচ্ছে এটা হবে K2SO4। এখানে দুটো Mn আছে, তার মানে 2MnSO4। এখানে কার্বন আছে 5 2 10টা, তার মানে CO2 হয়ে গেল, গল্প শেষ। এখানেও দেখ যে 1 মোল অক্সালিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে বা টাইট্রেট করতে কত মোল KMnO4 লাগবে। তাহলে দেখতেই পাচ্ছ যে 5-এর জন্য 2 মোল লাগছে, 1 মোলের জন্য লাগবে 0.4। এরকম টাইপের প্রবলেম আসছে সবার জন্য। আচ্ছা, এবার আসছি K2Cr2O7। তাহলে এটা K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস 6 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। এটা হচ্ছে 3 ইউনিট, এটা হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা K2Cr2O7 H2H2C2O4 যদি করি, তাহলে এটা হবে 1:3। এখানে আর কোনো মাল্টিপ্লাই করতে হবে না, মাল্টিপ্লিকেশন হবে না, কারণ এখানে কার্বন যে এরকম দুটো আছে, ক্রোমিয়ামও দুটো আছে। ঠিক আছে, ঘরে ঘরেই দুটো দুটো হয়ে গেছে, এখানে আর কোনো চাপ না, চাপ নেই। তাহলে এখানে আমরা কি করব? 1 আর 3 লক হয়ে গেল, K2Cr2O7 প্লাস 3H2C2O4। দেখো 7খানা অক্সিজেন আছে, তার মানে 7খানা ওয়াটার তৈরি করবে, 7খানা ওয়াটারের জন্য 7খানা H2 লাগবে, তার মধ্যে 3খানা H2 অক্সালিক অ্যাসিড দিয়ে দিচ্ছে, তার মানে 4খানা H2SO4 লাগবে। তাহলে K2 K2SO4 Cr2 Cr2SO4 হোল 3, K2 2 আছে 2 আছে, আর কার্বন ডাইঅক্সাইড কত হবে? 3 2 6। এই কতক্ষণ লাগলো বলো? ব্যালেন্সিংটা ইজি লাগলো না খুব চাপ লাগলো? কারো অসুবিধা থাকলে বলো। আচ্ছা, এবার এটা 9-10-এর পড়ে না, তোমাদের যারা পিজি আছো তারা ভালো করে দেখো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পড়েছিল 2009-এ। কারোর যদি কোশ্চেনটা খুঁজে পাও কোনোদিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2009-এর কেমিস্ট্রি কোশ্চেনটা একবার দেখবে তো কি লেভেলের কোশ্চেনটা ছিল। তোমরা হয়তো অনেকে নিজেরাও দিয়েছো 2009-এ। কেউ দিয়েছো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট? আছো এরকম? একটু সারা শব্দ দাও, বা কেউ যদি দেখে থাকো। আচ্ছা দেখো, সেটা ছিল এরকম যে KMnO4 আর ফেরাস অক্সালেট প্লাস H2SO4, K2SO4 হবে, Mn আছে মানে MnSO4ও হবে, আর এদিকে হচ্ছে ফেরিক সালফেট হবে, কার্বন আছে মানে কার্বন ডাইঅক্সাইড হবে, আর জল তো হবে। তো এইটা যেমন +7 +2, এটা +5 হলো, সব ঠিক আছে। বাদ বাকি এখানে আমরা কি করব? দেখো, আয়রনটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 3 +3, এটা হচ্ছে +4। তাহলে এটার চেঞ্জ কত হচ্ছে? 1 ইউনিট। এটার চেঞ্জ কত হচ্ছে? এটা অনেকেই করনি আমি জানি, ভালো করে একবার দেখো।
যে একটা আয়রনের সঙ্গে দুটো কার্বন আছে, তার মানে আয়রনকে যদি একটা ধরি, কার্বনকে আমাকে দুটো ধরতে হবে। তার মানে 1 × 2 = 2। তাহলে ওভারঅল কত হবে, মানে আয়রন আর কার্বন সব মিলিয়ে, মানে ফেরাস অক্সালেটের জন্য ওভারঅল কত হবে, 1 + 2 = 3। কোশ্চেনটা ছিল এরকম যে হাউ মেনি মোলস অফ KMnO4 রিকোয়ার্ড টু টাইট্রেট 1 মোল অফ ফেরাস অক্সালেট, এইভাবে কোশ্চেনটা ছিল। তাহলে KMnO4 H2 FeC2O4 কত হবে না 3:5, তার মানে 0.6 আনসার হবে। 5-এর জন্য যদি 3 হয় তাহলে 1-এর জন্য কত হয়, এই। এবার এটাকে ব্যালেন্সও করা যায়, যে 3 KMnO4 + 5 FeC2O4, এখানে দেখো 12টা অক্সিজেন আছে, 4 3 12টা অক্সিজেন, তার মানে 12টা H2SO4 লাগবে, আর ওইদিকে হচ্ছে 12খানা পানি হবে, জল হবে, ঠিক আছে। এবার কে আছে 3টে, ওখানে K2SO4, তার মানে 3/2 K2SO4। Mn আছে 3, ওখানে MnSO4, তার মানে 3MnSO4। আয়রন আছে 5, ওখানে 2, তার মানে 5/2 Fe2SO4 হবে। আর কার্বন ডাইঅক্সাইড আসবে 5 দিয়ে 10টা। এবার কি করব, দুটো হচ্ছে বোথ সাইডস আর মাল্টিপ্লাই বাই হচ্ছে 2 করে দিলে হয়ে যাবে। 6 KMnO4 + 10 FeC2O4 + 24 H2SO4, 3 K2SO4 + 6 MnSO4, 5 Fe2SO4 + 20 CO2। মানে এত বড় দরকার নেই, এটা কিন্তু জাস্ট ওইটাই আছে, হাউ মেনি মোলস অফ KMnO4 রিকোয়ার্ড টু টাইট্রেট 1 মোল অফ, এটা, ঠিক আছে। আচ্ছা, আর K2Cr2O7টা দিয়ে করে দেই, ওখানেও একটা ভাঁজ আছে, যে K2Cr2O7 + FeC2O4 + H2SO4 K2SO4 + Cr2SO4 + Fe2SO4 কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এটা তো নর্মাল কেস, যে +6 থেকে +3, তার মানে 3 ইউনিট, আর এখানে আমি দেখলাম একটু আগে চেঞ্জ করে যে প্লাস, মানে 3 ইউনিট হলো, তার মানে দুটোই সমান। তাহলে K2Cr2O7 H2FeC2O4 কত হবে না 3:3 হওয়ার কথা, কিন্তু 3:2 হবে, কারণ এখানে ক্রোমিয়াম আছে দুটো, তাহলে এটা হবে 1:2। তাহলে এখানেও ঠিক তেমনি, যে হাউ মেনি মোলস অফ K2Cr2O7 রিকোয়ার্ড টু টাইট্রেট 1 মোল অফ ফেরাস অক্সালেট, তাহলে হবে 0.5 মোল। এটাও একই রকম ভাবে ব্যালেন্স করবে, এটা ইজি ব্যালেন্স আছে, যে K2Cr2O7 এখানে 2 বসিয়ে দাও, 2 FeC2O4, এখানে 7খানা অক্সিজেন আছে, মানে দাদা হ্যাঁ 2 বলো, দিয়ে গুণ হলো কেন? এই তো ক্রোমিয়াম দুটো আছে, ওখানে C2 আছে যে। এটা একটা মাথা দুটো পা, এখানে একটা মাথা দুটো পা, দুটো মাথা নেই তো, আর এখানে দুটো মাথা, তাহলে এখানে দুটো মাথা নিয়ে আসতে হবে, তাই না? একটা 2 হলে কি হবে, আরেকটা তো 1 আছে, এই। একটা হ্যাঁ, তাহলে 7H2SO4, তার মানে 7 ওয়াটার, আর এখানে K2SO4 + Cr2SO4 + Fe2SO4. দেখো এত সহজে হয় না, এত সহজে ব্যালেন্স হয় না, এইটা অনেক করে করে অনেকদিন করে করে করা হয়েছে, যারা ওই আগের ব্যাচগুলো করেছো তারা জানে। তোমরা চেষ্টা করবে, খুব কুইক হবে। আচ্ছা, এবার ধরো তুমি ভাববে যে আমি অ্যাসিডের জন্য করিয়েছি, বেসের জন্য এরকম করতে পারি, বেসের জন্য একটু আলাদা টেকনিক হয়। হ্যাঁ, একটা ধরো করিয়ে দিচ্ছি ঝট করে, যে Zn
প্লাস NaNO3, বেশেরটা হচ্ছে নর্মাল টেকনিক, কিন্তু সেটাও খুব কুইক করা যায়। NaOH, Na2ZnO2 প্লাস NH3 প্লাস ধরো ওয়াটার, 0, এটা হচ্ছে +2, এটা +5, এটা -3, তার মানে 2 হচ্ছে, এটা হচ্ছে কত, 8 হচ্ছে চেঞ্জ। তার মানে জিঙ্ক ইজ টু NaNO3 কত হচ্ছে না, 8 ইজ টু হচ্ছে 2, তার মানে 4:1। তাহলে লক করে দিলাম 4Zn প্লাস হচ্ছে NaNO3, তাহলে এটা লক হয়ে গেল, এটা লক হয়ে গেল। এবার দেখো, এবার আমরা লিখবো যে এটা যখন লক হয়ে গেল, যে Na2ZnO2, তার মানে এখানে একটা, এখানে দুটো, তার মানে NaOH একটাই হবে, এখানে দুটো দুটো হয়ে গেল, NaOH একটাই হবে। এখানে জিঙ্ক আছে কটা, সরি এটা হবে না, আমি ভুল করলাম, এখানে জেডেনটা লক করে দিলাম, তার মানে জেডেনটা 4 আছে, এখানে জেডেনটা 1 আছে, তার মানে এটাকে আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, জিঙ্কটা যেহেতু লক হয়ে গেছে, 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, 4Na2ZnO2, খুব ভালো কথা। এবারে দেখো যে লক হয়ে গেছে নাইট্রোজেনটা, আমি উল্টোটা করলাম, ধরো অ্যামোনিয়া, এখানে নাইট্রোজেনের সংখ্যাটাকে আমি বাড়াতে পারবো না, কারণ জিঙ্ক 4টি হলে NaNO3 একটা, NaNO3 একটা মানে হচ্ছে নাইট্রোজেন একটা, তার মানে এখানে আমি কোনো কিছু মাল্টিপ্লাই আর করতে হচ্ছে না, মাল্টিপ্লাই করতে হচ্ছে না। এবার শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেনটা একটু দেখবো, হাইড্রোজেনটা দেখতেই পাচ্ছি যে এখানে 4টে সোডিয়াম আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা সোডিয়াম, এই দুটো তো লক, এই দুটো লকড, তাহলে এখানে 8টা সোডিয়াম, তার মধ্যে একটা সোডিয়াম সোডিয়াম নাইট্রেটে চলে গেল, তার মানে এটা 7টা, ঠিক আছে। এইবার যদি হাইড্রোজেনটা শুধু একটু হালকা করে গুনে নেবো, তার মানে দেখতে পাবো 2H2। এটা জাস্ট নর্মাল ভাবে করতে হবে, যে আমি যে টেকনিকটা বললাম সেটা হচ্ছে শুধু H+ হয়। আর তোমাদের সব সময় ব্যালেন্স করার সময় একটা জিনিস খেয়াল করবে, যে এটা ইজ টু এটা যেটা করবে সেই দুটো নাম্বার লক হয়ে যাবে, সেই দুটো নাম্বার নিয়ে ঝামেলা করার দরকার। এখানে যেমন জিঙ্কটা লক হয়ে গেল 4, তার মানে আমি চোখ বুঝিয়ে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর কোথাও যেহেতু জিঙ্ক নেই, চোখ দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখানে যেমন হচ্ছে এইটা লক মানে হচ্ছে নাইট্রোজেনটা, নাম্বার অফ নাইট্রোজেনটা লক হয়ে গেল, একটা নাইট্রোজেন, তার মানে এখানে হচ্ছে একই আছে, এখানে আমি আর কিছু করতে পারবো না, ব্যাস হয়ে গেল, বাকি একটা দুটো পড়ে থাকে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বেসের গুলোর ক্ষেত্রে এরকম হবে। আর একটা জিনিস আছে, সেটাও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পড়েছিল, আর তোমাদের অনার্সে তো পড়েই, পিজিতে আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা খুব সম্ভবত 2012 বা 13, জেডার সলিউশন দেখবে, মাল্টিপল অপশন যেগুলো 2 নম্বরের ছিল। তো আমরা এতক্ষণ দেখেছি যে KMnO4 যতগুলো করেছি সবগুলোতে H2SO4 নিয়েছে, 2 নরমাল H2SO4 সবগুলোতে নিয়েছে, কিন্তু HCl এরও তো স্বাদ হয় রিঅ্যাকশনে টেক পার্ট করতে, শুধু H2SO4 নেব কেন? না, আমরা HCl নিতে পারবো না, কেন নিতে পারবো না? না, আমাদের যখন এই KMnO4 যে সিস্টেমটার যদি অক্সিডেশন নাম্বারটা আমরা দেখি, তাহলে কি দেখবো, সরি পোটেনশিয়ালটা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 1.51, যে E0 Mn4 মাইনাস 8H প্লাস 5 ইলেকট্রন বাই Mn2 প্লাস, যদি দেখি এই সিস্টেমটার হচ্ছে 1.51 ভোল্ট। আমি যদি HCl নিই, তাহলে E0Cl2 Cl, এটাও 9-10 নয়, হ্যাঁ তোমাদের করতে হবে না, এটা হচ্ছে 1.36 ভোল্ট, আর ওদিকে E0Fe3 প্লাস Fe2 প্লাস যদি করি, সেটা হচ্ছে 0.77 ভোল্ট। এগুলো সব মাথায় রাখবে, তোমরা পড়ানোর সময় কোনো কিছু ডেটা ফেটা দেখার দরকার নেই, মাথায় রাখবে। এবারে কি ব্যাপারটা না, এ তো একে করবে, আমার টার্গেটটা হচ্ছে একে, এর সঙ্গে এর সমস্যাটা। তো তোমরা জানো আমাদের গ্রামের দিকে দেখেছি, ধরো 2 বান্ধবী, হ্যাঁ একজন বান্ধবী একটু দেখতে দেখতে ভালো, তো কিন্তু পাত্রপক্ষ দেখতে এসছে অন্য একটা বান্ধবীকে, সে একটু দেখতে অতটা ভালো না, বা তার বোন, অন্য বোনটা দেখতে ভালো,
তাকে সবসময় বলতে এই তুই কিন্তু বেরোবি না, নাহলে কি হবে বলো তো, কি ওকে পছন্দ করতে গিয়ে একে পছন্দ করে ফেলবে। এখানেও ঠিক তেমনি, যেহেতু এর কাছাকাছি আছে, এ আগে একে অক্সিডাইজ করে ফেলবে। তার মানে ক্লোরাইড থেকে, সিএল গ্যাস থেকে, মানে এই হাইড্রোক্লোরিক গ্যাস বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরিন গ্যাসটা সে বের করে দেবে, ক্লোরাইডটাকে অক্সিডাইজ করে সিএল2 তৈরি করে দেবে। তাহলে আমার টার্গেট ছিল একে অক্সিডাইজ করা, কিন্তু সে একে অক্সিডাইজ করে দেবে। সেই জন্য আমরা সবসময় ব্যবহার করেছি দেখো H2SO4। এবারে কি হচ্ছে না, আমার কাছে HCl আছে, আমি HCl দিয়েই করব, আমার কাছে H2SO4 নেই, আমাকে ওর মধ্যেই করে দিতে হবে, কিচ্ছু করার নেই। না তখন বলছে হ্যাঁ ঠিক আছে করা যাবে, সেই জন্য আমাদের কি চাই না জেডার সলিউশন চাই। জেডার সলিউশন কি, জিমারম্যান রিনহার্ট সলিউশন। সেই জেডার সলিউশনটা কি থাকে না, জেডার সলিউশনটাতে মিক্সচার থাকে হচ্ছে MnSO4, কনসেন্ট্রেটেড H2SO4, আর সিরাপই হচ্ছে HCpO4। এদের কাজ কি, তাই এটা দিলেই আমরা যে রিয়াকশনটা করতে চাইছি KMnO4 এ, সেখানে আমরা H2SO4 এর বদলে HCl দিয়েও আমরা রিয়াকশনটা করতে পারবো। এর কাজ কি না, দেখো যে MnSO4 কি করবে না Mn2+ সাপ্লাই করবে। Mn2+ যদি সাপ্লাই করে তাহলে এই যে পোটেনশিয়াল, Mn2+ এর যদি কনসেন্ট্রেশন বাড়ে, এই পোটেনশিয়াল ভ্যালুটা কিন্তু 1.51 এর থেকে কমতে কমতে এই যে 1.36 ভ্যালু তার নিচে নেমে চলে আসবে। নেমে এলে কি করবে না, ওই যে কিভাবে না, তার ধরো একটা মেয়েকে দেখতে গিয়ে তার দিদিকে পছন্দ হলো, দেখতে ভালো, তখন সে দিদি বললে বাবা আমি তোমার থেকে 2 বছরের বড়, আমাকে দিদি বলে ডাকবা, ঠিক আছে, আমাকে দিদি বলে ডাকবা। তখন বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার বড় শালী, আমাকে দিদি বলে ডাকবে। এখানেও ঠিক তেমনি, এর একে খুব পছন্দ, কিন্তু এইটা যেই চলে এলো তখন এর পোটেনশিয়াল ভ্যালুটাও 1.36 এর নিচে নেমে এলো, তখন এর ক্লোরাইডকে অক্সিডাইজ করে Cl2 করার যে ক্ষমতা সেটা কমে গেল। তার মানে না, it increases the Mn2+ ion concentration, increases, and potential value decreases lower to 1.36 ভোল্ট। 1.36 ভোল্টের অনেক নিচে নেমে চলে আসে, ফলে ওকে আর অক্সিডাইজ করতে পারে না। এটা হচ্ছে প্রথম বাধা কাটলো। তাহলে বাদ বাকি দুটো আমাদের লাগে কেন না, আমাদের এই যে HCpO4 কি করে না, Fe3+ এর সঙ্গে একটা HPO4+ কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সটা তৈরি করলে দেখো যে এই ভ্যালুটা আরো নিচে নেমে চলে আসে না, E0 Fe3+ Fe2+ ভ্যালু অলসো বি ডিক্রিজড। আমরা কি জানি, the oxidant of the couple with high positive oxidation potential will oxidize the reductant of the couple with high negative reduction oxidation, high negative potential, and vice versa। তার মানে রিডাক্টেন্টের ভ্যালু যত কমতে থাকবে সে তত বেটার রিডাক্টেন্ট হতে থাকবে। সেজন্য এটা কি হবে না, Fe3+টা বেটার রিডাক্টেন্ট হয়। আর কি হয় না, আমরা জানি Fe3+ এর যে কালার, ব্রাউনিশ কালার, আমরা এন্ড পয়েন্টটা ঠিকঠাক করে ডিটেক্ট করতে পারবো না। তার মানে ইট রিমুভস Fe3+ to detect end point sharply। এন্ড পয়েন্টটা কি আরো শার্পলি সে ডিটেক্ট করতে পারে। তাহলে আমাদের এর কাজ কি
যে কনসেন্ট্রেটেড H2SO4 না, কনসেন্ট্রেটেড H2SO4 যদি না থাকতো তাহলে কি হতো, এই যে PO4 3- এ ম্যাঙ্গানিজের সঙ্গে রিয়েক্ট করে এরকম একটা কমপ্লেক্স তৈরি করে ফেলতো। তাহলে ইট প্রিভেন্টস Mn3PO4 2 ফর্মেশন। আর কি করে, আর ইট মেনটেন্স কারেক্ট অ্যাসিডিটি। এ হচ্ছে মোটামুটি কারেক্ট অ্যাসিডিটি মেনটেন করতে পারে। অ্যাসিডিটি, এইগুলোর জন্য আমরা জিডার সলিউশনটা ইউজ করি। তো রিডক্সে মোটামুটি এইগুলো করলে হয়ে যাবে। আর একটা ছোট্ট জিনিস আছে, ধরো ইফেক্ট অফ পোটেনশিয়াল, মানে বিভিন্ন রকম এফেক্ট অফ হচ্ছে কমপ্লেক্সেশন, প্রেসিপিটেশন, এইগুলোর জন্য দেখবে আমাদের পোটেনশিয়াল গুলো চেঞ্জ হয়। তো এই পার্টটা না এখানে না করে আমরা কি করি না সেলে করে দিই, ওই পার্টটা হচ্ছে সেলে করাই আর কি মেনলি। তো এইগুলো করলে মোটামুটি হবে, এইগুলো ভালো করে করবে, এতটাই এনাফ। তারপরে সেলে ওই ছোট্ট একটু পার্ট গুলো হচ্ছে সেলে মোটামুটি করতে পারবো। আচ্ছা, এবার আমি একটু ক্যামেরায় যাচ্ছি, তোমাদের যদি কারো কিছু জানার থাকে বলার থাকে বলতে পারো আমাকে। আর এই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো, আর ওখানে তো রেকর্ডিং এখানে দেখতেই পারবে। বল। ঠিক আছে, তো একটা চ্যাপ্টার তো মোটামুটি লাইভ হলো, পড়াশোনা শুরু করো। আর এই ছুটি ফুটি থাকলে দুপুরবেলা আমি পড়িয়ে দেবো, মোটামুটি তোমরা বলবে। আর এই PGT4 মোটামুটি সব চ্যাপ্টার গুলোই করে দেওয়া আছে, এইটা শুধু রেকর্ডিংটা ছিল না, এই রেকর্ডিংটা করিয়ে দিলাম। বাদ বাকি যারা 9-10 আছো বা এই আছো, যদি কোনো চ্যাপ্টার ঘুরে টুরে করতে হয় আমাকে বলবে, সেই শুধু পার্টিকুলার চ্যাপ্টার গুলো আমি করিয়ে দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, পড়াশোনাটা শুরু করো যেভাবেই হোক। তোমাদের বলছি পড়াশোনাটা যত দ্রুত সম্ভব শুরু করো, পড়াশোনা করলে তো ক্ষতি নেই, তারপরে যা হয় দেখা যাবে। আর শুধু এইটুকু বলতে পারি তোমাদের, এটা তো আছেই, পরীক্ষা হলে তো পরীক্ষা দিতেই হবে। এছাড়াও তোমাদের সামনে যদি সেন্ট্রালের কোনো পরীক্ষা টরীক্ষা আসে, তো সেইগুলো দেবে, সেই জন্য তোমাদের পড়ার মধ্যে থাকতে হবে যত দ্রুত সম্ভব। মানে পড়াটাই তোমাদের কাছে সত্য, বাদ বাকিগুলো মিথ্যে। যদি কিছু হয় জানবে সেটা লটারি, ভাগ্য ভালো। ঠিক আছে, সেই জন্য শুরু করে যা। যাই হোক, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। গুড নাইট।